বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এডুকেশন বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ হাবিবুর রহমান, সহকারী শিক্ষক, মুকুন্দপুর উচ্চ বিদ্যালয়, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো। আজকে অষ্টম শ্রেণীর বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি। অষ্টম শ্রেণীর বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়ের একটি শিরোনাম পরমাণুর গঠন। আজকে পরমাণুর গঠন সম্পর্কে তোমাদের সামনে আমি একটি ক্লাস উপস্থাপন করব। আশা করি তোমরা সেই ক্লাসটা মনোযোগ সহকারে শোনার এবং বোঝার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থী, আমি বোর্ডে লিখলাম যে পরমাণুর গঠন। আসলে পরমাণুর গঠন যদিও একটা ক্ষুদ্র এবং ছোট্ট একটা শিরোনাম, কিন্তু এটার আলোচনা বিশাল, অনেক বিশাল। কারণ হলো কি জানো, এটা হচ্ছে রসায়নের একটা অধ্যায়। এটা অষ্টম শ্রেণীর অর্থাৎ নবম দশম শ্রেণীরতেও এই ক্লাসটা অর্থাৎ এই পরমাণুর গঠন নিয়ে একটা অধ্যায়ই আছে। এই অধ্যায়ের সংক্ষিপ্ত এবং অল্প একটা পরিচিতি হিসাবে অষ্টম শ্রেণীতে এই অধ্যায়টা সংযোজন করেছেন। আমি আজকের এই ক্লাসটা দেওয়ার চেষ্টা করব তোমাদের সামনে। তবে এই ক্লাসটা ভালোভাবে এটার বেসিক এবং মৌলিক জিনিসগুলো জানতে হলে প্রথমত আমরা কিছু একটু পিছনের দিকে চলে যাই, তারপরে আমরা সামনের দিকে আরও চলে আসবো। কীভাবে পরমাণুর গঠন কীভাবে হয়েছে তা আমরা জানব। বন্ধুরা, পরমাণুর গঠন সম্পর্কে জানতে হলে আমি প্রথমে পদার্থ সম্পর্কে একটু আমরা জানি। পদার্থ আমরা জানি, পদার্থ আমার হাতের যে কলমটা, এটাও একটা পদার্থ। যাই হোক, যার ওজন আছে, আয়তন আছে, স্থান দখল করে, বল প্রয়োগে বাধা সৃষ্টি করে, তাকে পদার্থ বলি। আমরা এই সংজ্ঞাটা আরও অনেক আগে আমরা জেনেছি বা জানি যে যার ওজন আছে, আয়তন আছে, স্থান দখল করে, বল প্রয়োগে বাধা সৃষ্টি করে, তাকে পদার্থ বলে। যেমন কলমটা হচ্ছে একটা পদার্থ, চেয়ার, টেবিল, বই, খাতা, কলম, এগুলো সবই হচ্ছে একটা পদার্থ। কারণ এই কলমটারও কি আছে, ওজন আছে। এটাও কোথাও রাখলে স্থান দখল করে, এটাও বল প্রয়োগে বাধা সৃষ্টি করে। এটার চেয়ে ছোটো কোনো জিনিস এটাকে ধাক্কা দিয়ে ফেলতে পারবে না। বড় জিনিস হতে হবে, বড় জিনিস হইলে এটাকে ধাক্কা দিয়ে ফেলতে পারবে। এতে করে বোঝা গেল যে এটারও বল প্রয়োগ করার ক্ষমতা আছে, বল প্রয়োগে বাধা সৃষ্টি করার ক্ষমতা আছে। তাহলে বন্ধুরা, পদার্থকে আমি দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে মৌলিক পদার্থ, মৌলিক পদার্থ, আর একটা হচ্ছে যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ আর হচ্ছে যৌগিক পদার্থ। তাহলে আসো আমরা মৌলিক পদার্থটা কি একটু জেনে নিই। মৌলিক পদার্থ, মৌলিক পদার্থ হচ্ছে যে সকল পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বলে। বন্ধুরা, আবারও আমরা মনোযোগ সহকারে শুনি। যে সকল পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া বা ওই সকল পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বলে। তোমরা লিখে নিও, খাতার মধ্যে নোট ডাউন করে নিও, লিখে নিও, নোট করে শেখার চেষ্টা করো। যাই হোক, তারপরে আমরা যৌগিক পদার্থ সম্পর্কে আমরা জেনে নিই। যৌগিক পদার্থ, যে পদার্থকে ভাঙলে একের অধিক মৌলিক পদার্থ পাওয়া যায়, তাকে যৌগিক পদার্থ বলে। আমি আবার বলছি, যে সকল পদার্থকে ভাঙলে একের অধিক মৌলিক পদার্থ পাওয়া যায়, তাকে যৌগিক পদার্থ বলে। আমরা একটা উদাহরণের মাধ্যমে চেষ্টা করি জানার। যেমন
হাইড্রোজেন। হাইড্রোজেন একটি মৌলিক পদার্থ। হাইড্রোজেনকে ভাঙলে হাইড্রোজেনেরই হাইড্রোজেনই আমরা পাবো। হাইড্রোজেনকে ভাঙলে হাইড্রোজেনই পাবো। যৌগিক পদার্থ যেমন পানি। পানি একটি যৌগিক পদার্থ। পানিকে ভাঙলে আমরা পাইমু হাইড্রোজেন এবং অক্সিজেন। তাহলে আমরা যৌগিক পদার্থ সম্পর্কে জানলাম যে সকল পদার্থকে ভাঙলে একের অধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাকেই যৌগিক পদার্থ বলে। আমরা যদি পানিকে ভাঙি তাহলে হাইড্রোজেন পাবো, অক্সিজেন পাবো। তাহলে হাইড্রোজেন একটা মৌলিক পদার্থ, অক্সিজেন একটা মৌলিক পদার্থ। হ্যাঁ, তাহলে আমরা মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ সম্পর্কে মোটামুটি বেসিক একটা ধারণা আমরা নিলাম। এখন মৌলিক পদার্থ থেকে আসছে বন্ধুরা, মৌলিক পদার্থ থেকে আসছে আমাদের মৌলিক পদার্থ থেকে আসছে পরমাণু। আর যৌগিক পদার্থ থেকে আসছে অণু। মৌলিক পদার্থ থেকে আসছে কি? পরমাণু। তাহলে আমরা পরমাণুর সংজ্ঞাটা এইভাবে দিতে পারি যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলি। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে। যাই হোক, তাহলে যেমন উদাহরণ যদি আমরা দিই, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এগুলো হচ্ছে আমাদের মৌলিক পদার্থ, এগুলো হচ্ছে আমাদের পরমাণু। অন্যদিকে অণু সম্পর্কে আমরা একটু ধারণা নিয়ে নিই। যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে অণু বলে। যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে অণু বলে। যেমন পানি, কার্বন ডাইঅক্সাইড, তারপর হচ্ছে অ্যামোনিয়া, এগুলো হচ্ছে আমাদের যৌগিক পদার্থ, এগুলো হচ্ছে আমাদের অণু। এখানে পানি, এক অণু পানি, এক অণু কার্বন ডাইঅক্সাইড, এক অণু অ্যামোনিয়া, এগুলো হচ্ছে আমাদের অণু। তাহলে আমরা পরমাণু এবং অণু সম্পর্কে সংক্ষিপ্ত আমরা জানলাম। পরবর্তীতে আমরা আরো জানব। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে। আসো তাহলে আমরা একটা পরমাণু সম্পর্কে আরেকটু জানি। পরমাণু শব্দের অর্থটা কি? পরমাণু শব্দের অর্থ হচ্ছে অতি ক্ষুদ্র। পরমাণু শব্দের অর্থ হচ্ছে অতি ক্ষুদ্র। অর্থাৎ পরমাণুকে যদি আমরা পরমযুগ অণু, পরমাণু সন্ধি বিচ্ছেদ করলাম, তাহলে পরম মানে অত্যন্ত, খুব খুব ছোট, অর্থাৎ
হ্যাঁ, অত্যন্ত খুব ছোট, হ্যাঁ, জিনিসই হচ্ছে পরমাণু। পরমাণু হচ্ছে অনেক ছোট, মানে অণুর চেয়েও অনেক ছোট। তাহলে অণুটা কি? অণু অর্থ, অণু শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র। অণু শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র, আর পরমাণু শব্দের অর্থ হচ্ছে অতি ক্ষুদ্র। অর্থাৎ পরমাণু অণুর চেয়ে অনেক ছোট। পরমাণু অণুর চেয়ে অনেক ছোট, অর্থাৎ অনেকগুলো পরমাণু একত্রে মিলিত হয়ে অণু গঠন করে। অনেকগুলো পরমাণু একত্রে মিলিত হয়ে অনেকগুলো পরমাণু একত্রে মিলিত হয়ে অণু গঠন করে। আমি যে পদার্থটা লিখছিলাম এটাকে আসলে আমি আরেকটু বিশ্লেষণ করে দেখাই। যেমন পদার্থ, অণু, পরমাণু, ঠিক আছে? তাহলে পরমাণু হচ্ছে সবচেয়ে ছোট। অনেকগুলো পরমাণু একত্রে মিলিত হয়ে যা তৈরি করে তা হচ্ছে অণু, বা অনেকগুলো পরমাণুর সমষ্টি হচ্ছে অণু। আবার অনেকগুলো অণু একত্রে মিলিত হয়ে যা তৈরি করে তাকে পদার্থ বলে। তাহলে পদার্থ হচ্ছে অনেকগুলো অণুর সমষ্টি। এই 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 জায়গাটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে অণু পরমাণু সংজ্ঞাটা দিতে আমাদের খুব সহজ হয়। তাহলে আমরা জানি যে পদার্থ অনেকগুলো অণুর সমষ্টি। একটা পদার্থের মধ্যে অনেকগুলো অণু থাকে, একটা অণুর মধ্যে অনেকগুলো পরমাণু থাকে। তাহলে আমরা অণু পরমাণু সম্পর্কে মোটামুটি একটা ধারণা নিয়ে গেলাম। বন্ধুরা, অষ্টম শ্রেণীতে অনেক সময় 2 নাম্বারের জন্য অণু এবং পরমাণুর মধ্যে পার্থক্য আসে। তাহলে আমরা অণু পরমাণুর পার্থক্য হিসেবে আমরা এরকমভাবে একটা ছক তৈরি করে এদিকে আমরা অণু দেই, অন্যদিকে পরমাণু। অণু পরমাণুর মধ্যে পার্থক্য আসলে তোমরা এরকমভাবে ছক তৈরি করে দিবা। 1 নাম্বার হচ্ছে, প্রথমত আমরা অণুর সংজ্ঞা দিব। অণুর সংজ্ঞাটা কি বলছিলাম? যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে অণু বলে। যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে অণু বলে। আর পরমাণুর সংজ্ঞা বলছিলাম, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে। যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে অণু বলে, আর মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে। দ্বিতীয়, অণুকে ভাঙলে পরমাণু পাওয়া যায়। অণুকে ভাঙলে পরমাণু পাওয়া যায়। আর পরমাণুকে ভাঙলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাওয়া যায়। তারপরে 3 নাম্বার আমরা দিতে পারি যে অণু পরমাণুর চেয়ে বড়। অণু পরমাণুর চেয়ে বড়, আর পরমাণু অণুর চেয়ে ছোট। অণুর চেয়ে
ছোট। বন্ধুরা 2 নাম্বারের জন্য আমরা 3টা বৈশিষ্ট্য বা 3টা পার্থক্য দিলেই চলবে, এর চেয়ে বেশি দেওয়ার দরকার নাই। আর যদি পারো তোমরা একটা বেশি দিও, এতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, অণু এবং পরমাণুর মধ্যে আমরা পার্থক্য জানলাম। অণু হচ্ছে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা, পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। অণু ভাঙলে বা অণুকে ভাঙলে পরমাণু পাওয়া যায়, অণুকে ভাঙলে পরমাণু পাওয়া যায়, পরমাণুকে ভাঙলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাওয়া যায়। অণু পরমাণুর চেয়ে বড়, অণু পরমাণুর চেয়ে বড়, পরমাণু অণুর চেয়ে ছোট। বন্ধুরা তাহলে আমরা অণু পরমাণু সম্পর্কে জানলাম। এখন আমরা পরমাণুর গঠন সম্পর্কে জানব। পরমাণুর গঠন সম্পর্কে আমরা জানব। পরমাণুর গঠন সম্পর্কে আমরা জানবো। আমি প্রথমে একটা পরমাণু অঙ্কন করি। এই হচ্ছে আমাদের পরমাণু, এটা হচ্ছে আমার একটা পরমাণু, পরমাণুর চিত্র। আমি চিত্র পরমাণু, এটা যে কি পরমাণু তা বলা নেই। এখন আমরা যদি পরমাণুর কেন্দ্রের মধ্যে যা থাকে তার নাম হচ্ছে নিউক্লিয়াস। পরমাণুর কেন্দ্রে যে জিনিসটা, যে বস্তুটা থাকে বা যে 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 জিনিসটা আমরা দেখতে পাই, গোলাকার যে জিনিসটা দেখতে পাই, সেটা হচ্ছে নিউক্লিয়াস। পরমাণুর কেন্দ্রে যে যা অবস্থান করে তাকে বলা হয় নিউক্লিয়াস। পরমাণুর কেন্দ্রে যে যা থাকে তাকে বলা হয় নিউক্লিয়াস। আমরা নিউক্লিয়াসে, অর্থাৎ এটা একটা পরমাণু, পরমাণুর কেন্দ্রে আছে নিউক্লিয়াস। পরমাণুর মধ্যে তখন আমি যদি এখানে একটা হাইড্রোজেন দিই, এইচ দিলাম, অর্থাৎ হাইড্রোজেন, এখন কিন্তু এটা একটা পরমাণুর নাম হয়ে গেছে। এই পরমাণুর নাম হচ্ছে হাইড্রোজেন পরমাণু। হ্যাঁ, আমরা নিউক্লিয়াসের ভিতরে যদি কোনো মৌলের নাম দেই তাহলে হয়ে যাবে কি, ওইটা একটা পরমাণু। যদি হাইড্রোজেন, আমরা এখন হাইড্রোজেন দিচ্ছি, এটা একটা হাইড্রোজেন পরমাণু। এখন যদি আমি এখানে নাইট্রোজেন দিই তাহলে এটা নাইট্রোজেন পরমাণু। এটা যদি আমি এখন একটা সোডিয়াম দেই, তাহলে একটা সোডিয়াম পরমাণু। তাহলে পরমাণু কীভাবে আঁকতে হয়, পরমাণুর কীভাবে অঙ্কন করতে হয় আমরা জানলাম। পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, আর এই নিউক্লিয়াস আবিষ্কার করেন বিজ্ঞানী রাদারফোর্ড। নিউক্লিয়াস আবিষ্কার করেন বিজ্ঞানী রাদারফোর্ড, এটা আমরা মনে রাখবো। আর নিউক্লিয়াসের ভিতরে কি থাকে, এটা হচ্ছে নিউক্লিয়াস। আমি একটু দেখাই তোমাদেরকে, তোমরা একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবা। এটা নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন এবং এই যে পি দিয়ে আমি বুঝাইলাম প্রোটন, এন হচ্ছে আমাদের নিউট্রন। আর নিউক্লিয়াসের বাহিরে থাকে, বাহিরে এটা একটা কক্ষপথ। আমি অনেকগুলো কক্ষপথ দিতে পারি। এই যে একটি কক্ষপথ, এই কক্ষপথের মধ্যে থাকে ইলেকট্রন, এটাকে আমরা বলতে পারি ইলেকট্রন। তাহলে পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের বাইরে থাকে কক্ষপথ, আর কক্ষপথের মধ্যে থাকে ইলেকট্রন। আমরা দেখতে পেলাম পরমাণুর ভিতরে কি কি জিনিস থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম যে পরমাণুকে ভাঙলে আমরা 3টা জিনিস পাই। পরমাণু কিন্তু পরমাণু অবিভাজ্য, এই কথাটা কিন্তু বলেছিল আমাদের একজন বিজ্ঞানী। পরমাণু অবিভাজ্য কথাটা বলেছিল বিজ্ঞানী ডেমোক্রিটাস। উনি বলেছেন যে পরমাণু অবিভাজ্য, অর্থাৎ পরমাণুকে আর ভাঙা যায় না। পরমাণুকে ভাঙা যায় না। তাহলে আমরা পরমাণুকে ভাঙলে পরমাণু কিন্তু ভাঙা যায়। পরবর্তীকালে বিজ্ঞানীরা পরমাণুকে ভাঙে তারা কি পেল, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পেল। তাহলে পরমাণুর মৌলিক কণিকা হচ্ছে 3টা। পরমাণুর মৌলিক কণিকা পরমাণুর মৌলিক
কণিকা হচ্ছে তিনটা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন হচ্ছে পরমাণুর মৌলিক কণিকা। এই তিনটা মৌলিক কণিকার সমন্বয়েই পরমাণু গঠিত। তাহলে ইলেকট্রন সম্পর্কে আমরা একটু জেনে নিই। ইলেকট্রনটা কি? ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত পরমাণুকে ইলেকট্রন বলে। ঋণাত্মক আধানযুক্ত পরমাণুকে ইলেকট্রন বলে। মুছে ফেলি। ঋণাত্মক আধানযুক্ত পরমাণুকে ইলেকট্রন বলে। যেমন ইলেকট্রনকে ই দ্বারা প্রকাশ করা হয় মাইনাস, এই যে ঋণাত্মক, মাইনাস চিহ্ন মানে ঋণাত্মক। ইলেকট্রন ঋণাত্মক আধানযুক্ত পরমাণুকে ইলেকট্রন বলে। যেমন উদাহরণ যদি আরেকটা দেই, যেমন ক্লোরিন মাইনাস, এখানে এই যে মাইনাস চিহ্নটা হচ্ছে হ্যাঁ ঋণাত্মক এবং এটা একটা পরমাণু। ঋণাত্মক আধানযুক্ত পরমাণুকে হ্যাঁ কি বলে? ইলেকট্রন বলে। অন্যদিকে আমি প্রোটন সম্পর্কে একটু বলি। ধনাত্মক আধানযুক্ত পরমাণুকে প্রোটন বলে। ধনাত্মক আধানযুক্ত, এটার মধ্যে যদি আমরা ধনাত্মক আধানযুক্ত পরমাণুকে প্রোটন বলে। ধনাত্মক আধানযুক্ত পরমাণুকে প্রোটন বলে। যেমন সোডিয়াম প্লাস, এটা হচ্ছে প্রোটন। ধনাত্মক আধানযুক্ত পরমাণুকে প্রোটন বলে। এটা সোডিয়াম হচ্ছে প্লাস, সোডিয়াম প্লাস মানে সোডিয়াম ধনাত্মক। তারপরে হচ্ছে নিউট্রন। নিউট্রনটা হচ্ছে আধানবিহীন হ্যাঁ পরমাণুকে নিউট্রন বলে। আধানবিহীন পরমাণুকে নিউট্রন বলে। নিউট্রনের কোনো আধান নেই, আধান আছে শুধুমাত্র ইলেকট্রন এবং প্রোটনের। ইলেকট্রনের আছে ঋণাত্মক আধান, প্রোটনের আছে ধনাত্মক আধান, আর নিউট্রনের কোনো আধান নেই, আধানবিহীন। হ্যাঁ, তাহলে আমরা ইলেকট্রন প্রোটন সম্পর্কে জানলাম। ইলেকট্রন কিন্তু হালকা, হ্যাঁ। তারপর প্রোটন কিন্তু ইলেকট্রনের তুলনায় অনেক ভারী। যাই হোক, ইলেকট্রনের আপেক্ষিক আধান হচ্ছে -1 আর প্রোটনের আপেক্ষিক আধান হচ্ছে +1। এগুলো আমরা মনে রাখবো আমাদের পরবর্তী ক্লাস 9 এবং 10-এ আমাদের যখন আমরা পড়বো তখন আমাদের কাজে লাগবে। এই অধ্যায়টা বেসিক অধ্যায় হিসাবে, 9-10-এর বেসিক অধ্যায় হিসাবে এই অধ্যায়টা অনেক উপকারী। আচ্ছা, তারপর পরমাণুর গঠন সম্পর্কে আমরা জানলাম। তার আরেকটা বিষয়, ইলেকট্রন আবিষ্কার করেন বিজ্ঞানী থমসন। এই থমসন। প্রোটন আবিষ্কার করেন রাদারফোর্ড। তারপর নিউট্রন আবিষ্কার করেন স্যাডউইক। নিউটন আবিষ্কার করেন স্যাডউইক। এরকমভাবে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আবিষ্কার করেন। তাহলে আমরা পরমাণুর গঠনের আরো বিস্তারিত আলোচনা আমরা বন্ধুরা, আমি মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, পরমাণুর গঠন সম্পর্কে আজকে তোমাদের সামনে আমি কিছু আলোচনা করলাম। ভবিষ্যতে আমরা আরও এটার পরবর্তী ক্লাসে ইলেকট্রন বিন্যাস আছে। তারপর যাই হোক, আমি একটু আলোচনা করি, তোমরা একটু দেখো।
কিছু মৌলের নাম, যেমন মৌল, যেমন হাইড্রোজেন, হিলিয়াম, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, তারপর হচ্ছে ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম। এগুলো হচ্ছে সবই মূল, এগুলো হচ্ছে সবই মূল। এই মূলগুলো আমরা জানবো, শিখবো। এই মূলগুলো ধারাবাহিকভাবে আমরা শিখবো, এগুলো যাতে আমরা ভুলে না যাই। এই মূলগুলো আমরা শিখবো। এগুলোকে মূলও বলা হয়, আবার পরমাণুও বলা হয়। প্রত্যেকটি কিন্তু একটা পরমাণু, এক পরমাণু বিশিষ্ট মৌল এটি সবগুলো। এটি সবটি মৌল, পরমাণু এবং মৌলিক পদার্থ, তিনটা জিনিস। এটা আমি কিছু অণু সম্পর্কে তোমরা একটু ধারণা দিই। অণু আমি বলছিলাম যে অণু দুই প্রকার। একটা হচ্ছে মৌলিক অণু, আর একটা হচ্ছে যৌগিক অণু। মৌলিক অণু হচ্ছে, দেখো, যেমন হাইড্রোজেন, নাইট্রোজেন। যৌগিক অণু হচ্ছে পানি, কার্বন ডাইঅক্সাইড। এগুলো অণু, এগুলো হচ্ছে মৌলিক অণু, আর এগুলো হচ্ছে যৌগিক অণু। মৌলিক অণুর মধ্যে একই পদার্থ, একই পরমাণু থাকবে। যেমন হাইড্রোজেন দুইটা আছে, এখানে নাইট্রোজেন দুইটা আছে, আর এখানে কিন্তু দুইটা ভিন্ন। হাইড্রোজেন দুইটা, অক্সিজেন একটা, কার্বন একটা, অক্সিজেন দুইটা। এরকমভাবে পরমাণুগুলো যুক্ত। এগুলো হচ্ছে যৌগিক অণু, আর এগুলো হচ্ছে মৌলিক অণু। আমরা মৌলিক অণু, যৌগিক অণু সম্পর্কে আরও জানবো ভবিষ্যতে। আরও একটু জানেন মৌলিক অণু। তারপরে দেখো, দ্বিপরমাণু যুক্ত কিছু মৌল আমি তোমাদেরকে বলি। দ্বিপরমাণু যুক্ত মৌল, যেমন হাইড্রোজেন, ক্লোরিন, নাইট্রোজেন, অক্সিজেন, আয়োডিন, ব্রোমিন। এগুলো হচ্ছে দ্বিপরমাণু যুক্ত মৌল। এটার নামও কিন্তু হাইড্রোজেন, ক্লোরিন, নাইট্রোজেন, অক্সিজেন, আয়োডিন, ব্রোমিন। হ্যাঁ, এগুলো কিন্তু দ্বিপরমাণু যুক্ত মৌল, এবং এগুলো সবই হচ্ছে গ্যাস। দ্বিপরমাণু যুক্ত মৌল, এবং এগুলো সবই হচ্ছে গ্যাস। বন্ধুরা, পরমাণুর গঠন নিয়ে আরও অনেক কথা বলা যাবে। যাই হোক, আমি যতটুকু আলোচনা করেছি তোমরা এখান থেকেই শেখার চেষ্টা করবে এবং আমাদেরকে উৎসাহিত করবে। যদি ক্লাস তোমরা ভালো মনে করো, আমাদের চ্যানেলে তোমরা লাইক, কমেন্ট দিবে এবং শেয়ার করবে, আর তোমাদের বন্ধুদেরকে জানাবে যে আমাদের চ্যানেলগুলো দেখার জন্য। আশা করি তোমরা উপকৃত হবে। আর আমরা প্রতিদিনই ক্লাস দেব, কন্টিনিউয়াসলি এখন ক্লাস দেওয়া শুরু করছি। আর আমরা আসলে কষ্ট করে ঘরের ভিতরে, আমাদের নির্দিষ্ট কোনো ল্যাব নেই, আমরা কষ্ট করে তোমাদের উপকারের জন্য আমরা ক্লাসগুলো রেডি করে কষ্ট করে দিচ্ছি। আমাদের জন্য দোয়া করবা, তোমাদের জন্য দোয়া করি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।